আরও নতুন ভিডিও দেখতে চান? তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ বিশ্ব বাংলা। নমস্কার, সংবাদ বিশ্ব বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুরাধা। শুরু করব আমাদের বিশেষ অনুষ্ঠান লোকসভায় লক্ষ্যভেদ। আর এবারের বিষয় হলো স্থায়ী সরকার না অস্থিরতা। এই বিষয়ে বিশ্লেষণমূলক আলোচনায় আমাদের স্টুডিওয় উপস্থিত রয়েছেন সংবাদ বিশ্ব বাংলা এবং পরিবার সমাচারের প্রধান সম্পাদক মনোজ ঘোষ। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওয়। স্যার, আমাদের যে বিশেষ অনুষ্ঠান লোকসভায় লক্ষ্যভেদ এবং আজকের বিষয় হচ্ছে যে স্থায়ী সরকার না অস্থিরতা। যেহেতু নির্বাচন শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন অভিযোগও উঠে আসছে, সেই বিষয় নিয়ে আমরা অবশ্যই পরবর্তীকালে যাব। তার আগে প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব যে এবারের ভোটে স্থায়ী সরকারের স্লোগান ঠিক কতটা গুরুত্বপূর্ণ? ভালো প্রশ্ন। স্থায়ী সরকার সবসময় একটা দেশ তার এগিয়ে চলার পক্ষে সবসময় গুরুত্বপূর্ণ। স্থায়ী সরকার না হলে অনেকগুলো সমস্যা আস্তে আস্তে তৈরি হতে থাকে। ওই সরকার, যে অস্থায়ী সরকার যতদিন থাকে, তাতে রাজনৈতিক সমস্যা, ইকোনমিক্যাল সমস্যা, এডুকেশনাল সমস্যা, সব রকমের সমস্যা। স্থায়ী সরকারের একটা গুরুত্ব আমরা যদি আজকে দেখি, 1977 সাল যখন প্রথম জোট সরকার বলে কিছু দেশে আমাদের ভারতবর্ষে একটা নামকরণ হলো জোট সরকার, তার পরিণতি একেবারেই সুখকর ছিল না। এই সুখকর না থাকার জন্যে সেই সময় দেশের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছিল এবং দেশের যে আর্থিক বা সামাজিক যা যা ক্ষতি হয়েছিল, তো সেই সময়টা খুব কঠিন সময় ছিল। তার জন্যে সবসময় স্থায়ী সরকার সে যারাই করুক, ইউপিএ, এনডিএ বা এখন যেটা ফেডারেল ফ্রন্ট একটা নতুন তৈরি হয়েছে, তো যেই করুক, স্থায়ী সরকারের প্রয়োজনীয়তা কিন্তু আমাদের মতো দেশে বা যে কোনো দেশেই খুবই জরুরি। একদমই। অর্থাৎ স্যার, আপনি যেমনটা বলছেন যে যাই হোক না কেন স্থায়ী সরকারের প্রয়োজনীয়তা কিন্তু আমাদের দেশে অত্যন্ত জরুরি। এই প্রসঙ্গে একটি বিষয় জানতে চাইবো যে স্থায়ী সরকার এবং পাশাপাশি দুর্বল ভঙ্গুর সরকার, এই দুটির ক্ষেত্রেই দেশে ঠিক কীরকম প্রভাব পড়ে? স্থায়ী সরকার সবসময় একটা ভালো গতি নিয়ে চলবে। তাদের উপর পারিপার্শ্বিক যে আনুষঙ্গিক যে দলগুলো থাকে, তাদের চাপটা তাদের কম থাকে। প্রত্যেকটা দলের যারা সরকার করে তাদের নিজস্ব একটা ম্যানিফেস্টো হয়, তাদের প্রত্যেকেরই কিছু এজেন্ডা নিয়ে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, তার একটা প্রতিশ্রুতি নিয়ে সরকার গঠন করে বা মানুষ সেই প্রতিশ্রুতির ওপরে ভরসা করে তাকে ভোট দিয়ে নিয়ে আসে। কিন্তু যদি স্থায়ী সরকার না হয়, তাহলে তারা সেই প্রতিশ্রুতি পালন করতে গিয়ে যে যে জায়গায় হোঁচট খাবে, তাতে দেশ এই যে 4 বছর বা 5 বছর সরকারটা যতদিনই চলবে, ততদিন কিন্তু তার অর্ধেক সময়টা এই সমস্যায় জড়িয়ে থেকে তাদের চলে যাবে এবং দেশ ওই সময়টুকু পিছিয়ে যাবে। যদি দেখা যায় দুর্বল সরকার তারা মেনে নিচ্ছে, তারা বাকি যারা শরিক থাকে সব মিলিয়ে তাদের বোঝাপড়াতে, কারণ প্রত্যেকের এজেন্ডা আলাদা থাকে, মানুষের কাছে, ভোটারদের কাছে, দেশবাসীর কাছে তাদের কমিটমেন্ট আলাদা থাকে। প্রত্যেকেই চাইবে তার যে কমিটমেন্টটা সেটা ফুলফিল হোক। তারা যে প্রতিশ্রুতি দিয়েছে ভোটের প্রচারে, সেটা তাদের কাছে তুলে ধরলে পরের বার গিয়ে বলতে পারবে যে না, আমরা এই বলেছিলাম, এগুলো আপনাদের করেছি। তো তারা সেটা চেষ্টা করবে, আরেকজন চেষ্টা করবে। সবারটাকে মিলিয়ে সেই সবার প্রতিশ্রুতি মেনটেন করা যাবে এই 5 বছরে। একদম সবার যেহেতু ভিন্ন এজেন্ডা, এটা হয় না। তখন হয় দুর্বল সরকার। কেন ওরটাও মানছে না, ওরটা মানছে না, মনোমালিন্য থেকে শুরু হলো যে না, আমি সরে যাব, আমি আমার যারা ভোটার তাদের কাছে আমার প্রতিশ্রুতিটা আমি রাখতে পারছি না, তাহলে এই সরকারে যদি থাকি আমার সেটা পরের ভোটে গিয়ে আমি এই জবাবটা আমাকে দিতে হবে, দায়টা আমার উপর এসে পড়বে। তো তখন হয় দুর্বল সরকার। এই দুর্বল সরকার মানে ব্যাস সরকার পড়ে গেল, আবার নতুন একটা ভোটের প্রস্তুতি। এটা একটা
খুবই বাজে পরিস্থিতি এবং বাজে ঘটনা, যেগুলো আগে আমরা দেখেছি। ইতিহাস আমাদের খুব ভালো বা শেখায়নি এটা নিয়ে। একদমই তাই স্যার। যেরকমটা আপনার কথাতেই শুরুতেই যখন আমরা শুরু করেছিলাম, আপনার কথা থেকে উঠে এসেছিল ফেডারেল ফ্রন্ট। এই প্রসঙ্গে একটা বিষয় জানতে চাইবো যে ফেডারেল ফ্রন্ট কিংবা বিরোধী মহাজোট বিকল্পের প্রশ্নে ঠিক কতটা তৈরি? এই ফেডারেল ফ্রন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে একটা বায়োপিক। আজকের দিনে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, ভারতবর্ষ দাঁড়িয়ে আছে, সেখানে ফেডারেল ফ্রন্ট আর ওই পুরনো দিনের থার্ড ফ্রন্ট, দুটোর মধ্যে নামের বদল হয়েছে কিন্তু কাজের বদল কিছু হয়নি। এই ফেডারেল ফ্রন্ট নিয়ে যখন তৈরি হচ্ছে, তারা কারা তৈরি করছে? আঞ্চলিক কতগুলো দল মিলে ফেডারেল ফ্রন্টটা কিভাবে এলো? ফেডারেল ফ্রন্ট হলো আপনার যেগুলো জাতীয় দল যেটা আছে যারা, তাদের মধ্যে দুজন, একজন জাতীয় কংগ্রেস আর একজন ভারতীয় জনতা পার্টি। একদম। তাহলে ভারতীয় জনতা পার্টি বা জাতীয় কংগ্রেস, এরা দুজন, তাদের যে শিকড় সেটা সারা দেশ জুড়ে বিস্তৃত। কোথাও না কোথাও আজকে ওই রাজ্যে তাদের সরকার নেই, আর দুটো রাজ্যে আছে। ওখানে তিনটে সরকার নেই তো কোনো বা সারা ভারতবর্ষের মধ্যে 6টা রাজ্যে তো আছে। তো এরা যে একটা সরকার বা এরা একটা জাতীয় দল, তাদেরকে নিয়ে যে একটা অস্তিত্ব বা স্থায়িত্ব তৈরি হয়, এই ফেডারেল ফ্রন্ট বা ওই পুরনো দিনে যখন দেখা গেছে জ্যোতিবাবুর সময় যে থার্ড ফ্রন্ট তৈরি হয়েছিল, থার্ড ফ্রন্টের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছিল। সেটা রূপ দেওয়ার মতো কোনো জায়গা ছিল না। আর থার্ড ফ্রন্ট যদি তৈরিও হতো সেই সময়, তাহলে আজকে সেই থার্ড ফ্রন্টের, কেন সেই থার্ড ফ্রন্টের কারা ছিল, থার্ড ফ্রন্টের ফ্রন্টে কারা ছিল? একদম। যদি প্রথম ভাগে ধরি আমি, তাহলে কারা ছিল? তখন ছিল সিপিআইএম। হ্যাঁ, একদমই তাই। তাহলে সিপিআইএম যখন থার্ড ফ্রন্ট তৈরি করে বাকি তাদের মনোভাবাপন্ন কিছু দল নিয়ে তারা চেয়েছিল যে আমরা ভারতবর্ষ শাসন করব, যদি সেটা হতো, সেটা যদি থাকতো, তাহলে আজকে কি হতো? যে ফ্রন্টার অস্তিত্ব, ফ্রন্টের যারা সামনের সারিতে আছে, তাদের অস্তিত্ব 2 বা 3টে রাজ্যে কেন্দ্রীভূত। তাহলে আজকে যখন ত্রিপুরায় তারা নেই, পশ্চিমবাংলায় নেই, কেরলে টিপ টিপ করছে, তাহলে এই থার্ড ফ্রন্টের মুখটা কি অবস্থায় আজকে পড়তো? তাহলে ঠিক ফেডারেল ফ্রন্টও ঠিক একই জায়গায়, আঞ্চলিক দল নিয়ে, যাদের সারা ভারতে সেইভাবে শিকড়টা মজবুত নয়, তাদের কাছে এই ফেডারেল ফ্রন্টের যে পুরো জিনিসটা বজায় রেখে চলা শেষ পর্যন্ত, সেটা কোনো সময় তৈরি হওয়ার মতো মনে হয় না জায়গা আছে। একদমই তাই। অর্থাৎ স্যার, যখন শিকড় মজবুতের প্রসঙ্গটা চলে এলো কথা প্রসঙ্গে, তখন আপনার কাছে আবারও জানতে চাইবো যে স্থায়ী সরকার বলতে তো এটাই বোঝাচ্ছে যে যাদের শিকড়টা মজবুত রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে স্থায়ী সরকারের তাহলে প্লাস পয়েন্টগুলি কি কি? প্রথমেই বললাম, স্থায়ী সরকারের প্লাস পয়েন্ট হচ্ছে আমরা সংবাদ মাধ্যম চালাচ্ছি। আমাদের সংবাদ মাধ্যমে কি আছে, কতগুলো আমরা সারাদিনে ঠিক করি যে আমাদের এই সেগমেন্ট, আমাদের 2টো ছেলে ওই সেগমেন্টে গেছে এন্টারটেনমেন্টে, 4জন স্টাইলে গেছে, লাইফস্টাইলে, 4জন হেলথের দিকে নজর রেখেছে। এই নিয়ে সারাদিন চলছে করে আমরা একটা সারাদিনে একটা লম্বা লিস্ট দিতে পারি সারা দেশের বা আমাদের রাজ্যের বা যেখানকার সেই খবরগুলোর পার্ট করে এক একটা সেগমেন্ট ধরে। ছোট্ট উদাহরণ, এটা খুব বড় ব্যাপার নয়, কিন্তু আজকে যখন ভোট চলছে, তাহলে আমরা বাকিগুলো কনসেন্ট্রেট করছি না? বাকি আমাদের এই যে সেগমেন্টগুলো মানুষজন দেখার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছে না, তারা আজকের দিনে অপেক্ষা করছে
যে রাজনীতির কি খবর, একদমই তাই, ওই জেলাতে কি ভোট হলো, ওখানে কে কতজন কাকে কি বললো, তো এটার ওপরেই কেটে যাচ্ছে সারাটা। এই যে লাস্ট 2 মাস 3 মাস ধরে এটাই আমাদের চলছে, বাকি 1 মাস চলবে এখনো, তারপরে সরকার গঠন হবে, সেটা নিয়ে চলবে আরো 1 মাস। ঠিক সেইভাবেই আমাদের যেটা এই সংবাদ মাধ্যমের এই ঘটনাটা যখন, তাহলে বাকি সারা দেশে কতগুলো কাজের জায়গা, কতগুলো কাজের ক্ষেত্র, সংবাদ মাধ্যম একটা, স্কুল কলেজ, হসপিটাল, ম্যানুফ্যাকচারিং ইউনিট, যে কোনো জায়গায় ব্যবসার যা কিছু জায়গায়, প্লাস আপনার সব থেকে ইকোনমিক্যাল ব্যাপার হচ্ছে যেটা শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট আপ ডাউন সব নির্ভর করে কোন সরকারের কতটা দম, আজকে সরকারের পলিসি কি, বা সরকারের কি অগ্রগতি, কোথায় ডেভেলপমেন্ট, সরকারের ইনকাম কত বাড়লো, পার ক্যাপিটা ইনকাম কত বাড়লো, তার উপরে সব কিছু নির্ভর করে চলে আমাদের এইসব কাণ্ড কারখানা। এগুলো সব এই যে ভোটের এই সময়টুকুর মধ্যে না অনেকটা থেমে থাকে। আমাদের এই মিডিয়া ছাড়া আমরা পরিবার গ্রুপ নিয়ে আরও যে ব্যবসার সাথে জড়িয়ে আছি, তো সেখানেও দেখতে পাচ্ছি একই জিনিস। আমরা সবাই এখন ব্যস্ত ওই দিকে, আমাদের প্রোডাকশন বলুন বা আমাদের সেলস বলুন, সব মিলিয়ে ওই একই জিনিস চলছে। তাহলে এই সময়টা যদি আমরা আবার একটা ভোট আজকে হচ্ছে, আবার 2 দিন পর একটা ভোট, তাহলে আমরা পিছিয়ে থাকবো একদমই। আমাদের তো প্রতিশ্রুতি আমরা 5 বছরে একটা ভোট, লোকসভা ভোট তো করবো, তাহলে প্রতি 2 বছর অন্তর যদি করি, তাহলে 3 মাস করে যদি লাগে, তাহলে আমাদের 6 বছরে 3টে ভোট হওয়া, বা 5 বছরেও 3টে হতে পারে, তাহলে 3 5 15 মাস, বা 3 থেকে 9 মাস। একদম, এই 9 মাস আমরা পিছিয়েই থাকবো। তার জন্য স্থায়ী সরকার, সেটার প্রয়োজনীয়তা আমাদের ইকোনমিকে বলুন বা আমাদের জীবনযাত্রায় বলুন সব সময় আবশ্যক। একদমই। অর্থাৎ এই বিষয়ে আরেকটা জানতে চাইবো স্যার, যে বিজেপি এবং কংগ্রেস এই স্থায়ী সরকারের প্রশ্নে কারা এগিয়ে? প্রথম যখন স্থায়ী সরকারের ব্যাপারটা নিয়ে যখন হচ্ছে, তাহলে স্থায়ী সরকার, অস্থায়ী সরকার, আমরা যখন আজকে হিসাব করে দেখুন, আমাদের 1952 সালে আমরা প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল আমাদের দেশে। সেই 1952 সাল থেকে আজকে যদি হয় 2018 শেষ হয়েছে, 19-এ আমরা পড়েছি, তাহলে এই সময়কালের মধ্যে 5টা বছরে যদি একটা করে ভোট হতো, তাহলে 13 থেকে বা 14টা লোকসভা আমাদের প্রাপ্য ছিল। সেই জায়গায় আমরা এই 2019-এ কততমে আছি? 17তম। তাহলে 3টে লোকসভা আমরা বাড়তি এনজয় করছি বলবো, না চাপিয়ে দেওয়া হলো বলবো? একদমই তাই। তাহলে এই যে ব্যাপারটার মধ্যে আছে, আমাদের 3টে লোকসভা আমাদের চাপিয়ে দেওয়া বা আমরা উপভোগ করেছি, তার জন্যে যে সময় নষ্ট হয়েছে, তার জন্যে যে অর্থ ব্যয় হয়েছে, সে দায়টা একটা বড় ব্যাপার। কে নেবে? কোনো রাজনৈতিক দল নেবে? নেবে না। তাহলে এটা একটা পার্ট। আর আপনার প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে বিজেপি বা কংগ্রেস। সবাই আজকের দিনে দাঁড়িয়ে বলছে, সে এসইউসিআই বলুন বা সিপিএম বলুন, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, সবাই একই কথা বলবে যে আমরা স্থায়ী সরকারের পক্ষে, আমরা স্থায়ী সরকার গঠন করব। কিন্তু যদি তুল্যমূল্য বিচার একটু করতে হয়, অবশ্যই কংগ্রেসের যে সেই নেই, জোর নেই বা সেই দক্ষতা নেই, এটা তো একেবারে ভুল বলা হবে। কংগ্রেসে যথেষ্ট দক্ষ মন্ত্রী আছে, যারা অভিজ্ঞ, যারা বহুদিন ধরে নানা পদের, নানা বিভাগের মন্ত্রিত্ব সামলেছে, দক্ষতার সাথেই সামলেছে। কিন্তু সমস্যা কংগ্রেসের একটা জায়গায় আজকে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে মন্ত্রী থাকলেও প্রধানমন্ত্রীর মুখটা এখনও তারা সেই গ্রহণযোগ্য জায়গায় তুলে ধরতে পারেনি। যে প্লাস পয়েন্টটা হয়ে আছে ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি
একদম চোখ বুজে সবাই দেখতে পাচ্ছে যারা ভোটার যে প্রধানমন্ত্রীটাকে না নরেন্দ্র মোদী। পরীক্ষিত। কংগ্রেস যদি আজকে বলে স্থায়ী সরকার করবে, তারা তাদের প্রধানমন্ত্রীটাকে যদি ভাবা হয় রাহুল গান্ধী, তাহলে রাহুল গান্ধী কোন কোন মন্ত্রিত্ব বা কোন কোন দপ্তর সে এতদিন কোনো একটাতে পরিচালনা করেছে যে তার একটা সামান্য অভিজ্ঞতাও আছে। এই জায়গাটায় কংগ্রেস পিছিয়ে থাকছে, আর ভারতীয় জনতা পার্টি অনেক গুণ সেই জায়গায় প্রধানমন্ত্রীদের ওই ফারাকটুকুর জন্য অনেকটা এগিয়ে থাকছে। মানুষের ওই একটা চিন্তাভাবনার মধ্যে যদি চলে আসে, তাহলে প্রধানমন্ত্রীর মুখ মানে আজকের দিনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর মুখ সামনে এসে যাচ্ছে। একদমই স্যার, এই প্রসঙ্গেও আসবো আপনার কাছে যে এই যে প্রধানমন্ত্রীর মুখ, সেটা শুধুমাত্র যে কংগ্রেস দেখাতে পারেনি তা নয়, বিকল্প যে অন্যান্য দলগুলি রয়েছে তাদের মধ্যেও একটা বিষয় রয়েছে যে তারাও কে প্রধানমন্ত্রী সেই মুখ দেখাতে পারছেন না। এই বিষয়ে আমরা অবশ্যই আসবো, কিন্তু যেহেতু ছিলাম কংগ্রেস এবং বিজেপির কে নিয়ে কারা বেশি মানে কাদের মধ্যে স্থায়ী সরকারের স্লোগান মানে শোনা যাচ্ছে বা এগিয়ে রয়েছে এই প্রশ্নে, এই বিষয়টিতে নিয়েই আপনার কাছে আসবো যে কংগ্রেসের মুখে তাহলে এবারের স্থায়ী সরকারের স্লোগানটা শোনা যাচ্ছে না কেন? যেমনটা আপনি বললেন যে তাদের দক্ষ সংগঠকের অভাব নেই, তাদের মন্ত্রীরা রয়েছেন, তারা চাইলেই তাদের জায়গাকে প্রতিষ্ঠিত করতে পারেন, কিন্তু তাদের মধ্যে সেই কনফিডেন্সের অভাবটা কেন? কনফিডেন্সের অভাব হচ্ছে, শোনা যাচ্ছে না তা নয়, ওদের মধ্যে বা স্থায়ী সরকারের ম্যানিফেস্টোতে তাদের প্রতিশ্রুতি আছে, কিন্তু সেটা জোরালো হচ্ছে না। এখন এই ইউপিএ ফেডারেল ফ্রন্টের সাথে মিলে যাবে, আর না ইউপিএ নিজে সরকার গঠন করবে। এই যে একটা দোটানার মধ্যে জড়িয়ে আছে, এখনো পর্যন্ত কেউ বলছে না যে আমরা স্থায়ী সরকার করব, আমরা এই ইউপিএ বা ফেডারেল ফ্রন্ট আমরাই করব। কেউ রাহুলকেও সাথে রাখতে চাইছে। তো রাহুল যদি হয় তাহলে মানে তো ইউপিএ এসে যাচ্ছে, ইউপিএর প্রধান দল হচ্ছে তো কংগ্রেস। তাহলে এই জায়গা থেকে একটা কনফিউশন এইরকমভাবে তৈরি হয়ে আছে, যেটা কেউ জোর দিয়ে এরা নিজেরা বলতে পারবে না যে আমরা স্থায়ী সরকার করব। তার জন্যে ওই বলে রেখে, যেরকম সবাই বলে রেখেছে, এসইউসিআই বলছে আমরা স্থায়ী সরকার করব, সে বলতে যখন পারে, সিপিএম যখন বলতে পারছে আজকে এই অবস্থায় দাঁড়িয়ে, তাহলে কংগ্রেসের তো বলবেই, কিন্তু সেই বলাটার উপরে জোরটা নেই। যেরকম ওদেরও জোর নেই, কংগ্রেসেরও জোর নেই। কেন, কি হবে সেই জায়গার উপর, ফেডারেল ফ্রন্টের উপর কংগ্রেসকে কিছুটা ডিপেন্ড করতে হবে যদি ফেডারেল ফ্রন্টের ওই কয়েকজনকে ধরা হয়। এরপরে যে বিষয়টা জানতে চাইবো স্যার, যেরকমটা শোনা গেল যে একেবারেই যে কনফিডেন্সের অভাব তা নয়, তাদের ম্যানিফেস্টোতেও রয়েছে, স্থায়ী সরকারের কথাও তারা বলেছেন, কিন্তু আরও একটা বিষয় যেটা উঠে আসছে যে তৃণমূল, এসপি, আপ সহ যে বিকল্প দলগুলো রয়েছে, বিকল্প দলগুলো কিন্তু তাদের প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করছেন না। এমনকি তারা রাহুল গান্ধীকে সমর্থন করে তারা বলছেন যে ওইসব পরে ঠিক হবে। তো এই যে তাদের এই যে কথা, সেটা ভোটের এই অবস্থানে ঠিক কতটা প্রভাব পড়ছে? এটা তো খুব পলিটিক্স। তো এটা পলিটিক্স মানে তো কতগুলো চাল, তার পাল্টা চাল, সব কিছু নিয়েই চলবে। আর কেউ যে কাউকে বলবে না, এটা খুব স্বাভাবিক। কেন, প্রত্যেক কটা যারা আছে এসপি বা ওদিকে চন্দ্রবাবু নাইডু, এদিকে মায়াবতী, আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি, আজকে সবাই যদি ফেডারেল ফ্রন্ট কোনোভাবে সাকসেস হয়, যেটা আগে কোনো সময় হয়নি, পরে হবে না কোনো সময়, এটাও তো বলা যায় না, যদি হয় তাহলে প্রধানমন্ত্রী তো কে পাচ্ছে? আজকে চন্দ্রবাবু নাইডু তার রাজ্যে সেখানে বলছেন যে তার যারা সমর্থক বা সেই রাজ্যের বাসিন্দা যারা আছে, তারা ভেবে নিচ্ছে তাহলে যদি এই ফেডারেল ফ্রন্টটা যদি সরকার করে, তাহলে চন্দ্রবাবু নাইডু এই সরকারের প্রধানমন্ত্রী হবে। তাহলে আমাদের গর্ব, আমাদের অনেক চাহিদা আমাদের পূরণ হবে, তাহলে চন্দ্রবাবু নাইডুকে আগে জেতাতে হবে। ঠিক একইভাবে ইউপিতে, উত্তরপ্রদেশে সবাই ভাবছে
মায়াবতী প্রধানমন্ত্রী হবে, তাহলে মায়াবতীকে আমরা ভোটটা দিই। বাংলাতেও ঠিক একই, একদমই। কিন্তু 3 জন তো প্রধানমন্ত্রী হবে না যদি ফেডারেল ফ্রন্ট আসে। একদমই তাই। তাহলে প্রধানমন্ত্রীটা কি হবে? 3 জন বা 4 জন বা 5 জন বা যারা আছে তাদের মধ্যে একজনই প্রধানমন্ত্রী হবে। সেই একজন প্রধানমন্ত্রী যখনই হবে তখন বাকি যে 2 জন প্রতিশ্রুতি দিয়েছিল আমি প্রধানমন্ত্রী হব, তাহলে তারা কি বলবে যে আমার যারা ভোটার তাদেরকে আমার ঠকানো হলো। এই ঠকানোর দায়টা কে নেবে? এই ঠকানোর দায় কোনো নেতা নিতে পারবে? তার পরের বছর গিয়ে আর সে ভোট চাইতে পারবে যে আমি তোমাদের মন্ত্রী হব, তোমাদের জন্য আমি এই করব? তো এটা খুব বুঝে শুনেই এটাকে নিয়ে এগোনো, যে প্রধানমন্ত্রী কে সেটা আজকের আলোচনায় আমরা এটা পরে ঠিক করে নেব। এ সবাই মূলো ঝোলানোর মতো মূলোটা ঝুলিয়ে রেখে দিয়েছে, যে আগে যাবে সে খেতে পাবে, এইভাবে দেখিয়ে ভোটটা আগে হোক, তারপরে এই পলিটিক্সটা এদের করতেই হচ্ছে, এর বাইরে কিছু নয়। স্যার, আর একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, যে আঞ্চলিক দলগুলির যদি জোট সরকার হয় তাহলে দিল্লিতে সব অংশেরই একটা প্রতিনিধিত্ব থাকে, কিন্তু এই দেশে যে তৃতীয় বিকল্পের মডেলটা রয়েছে সেটা কেন সফল হয় না? প্রথম প্রশ্নটা হচ্ছে প্রতিনিধিত্ব থাকা। আঞ্চলিক দলগুলো যদি হয়, আঞ্চলিক দলগুলো তাদের আপনি বলবেন যে এই রাজ্য থেকে ওই রাজ্য থেকে ওই রাজ্য থেকে ওই রাজ্য সব আঞ্চলিক মিলে হয়েছে। যারা এনডিএ বলুন বা ইউপিএ বলুন, যদি এই প্রশ্নটাকে ওইভাবে আপনি বলেন তাহলে খুব ভুল ব্যাখ্যা হবে এটার। না, এটা একদমই না। কে বলেছে শুধু আঞ্চলিক দল হলে সব রাজ্যের প্রতিনিধিত্ব থাকবে? তাহলে প্রণব মুখার্জি কিভাবে মন্ত্রী হয়েছিলেন? আজকে বাবুল সুপ্রিয় বা আলুওয়ালিয়া কিভাবে মন্ত্রী হয়েছে? সে কি আঞ্চলিক দল বলে? বাংলায় দুটো এখানে ভারতীয় জনতা পার্টির এমপি ছিল, দুজনেই মন্ত্রী হয়েছেন। ওদিকে আপনি উত্তর ভারতের ওদিক থেকে দেখুন, বা যা কিছু রিজিজু কোথায়, ওখানে আঞ্চলিক দল? ওখানে ভারতীয় জনতা পার্টির সে এমপি, সে মন্ত্রী হয়েছে। দক্ষিণ ভারত থেকেও এরকম আছে। এ বাদ দিন না আপনি ইউপিএ সরকারে বা আপনি পুরনো এনডিএ সরকারে বাজপেয়ীর আমলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও তো মন্ত্রী হয়েছিলেন। ইউপিএ সরকারে আমাদের কতগুলো মন্ত্রী ছিল রাজ্যে? শিশির অধিকারী, সৌগত রায়, সৌগত রায় ওদিক থেকে ছিলেন না, সৌগত রায় এদিকে, মুকুল রায়, দীনেশ ত্রিবেদী, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তাহলে আঞ্চলিক দল হলে সেই প্রতিনিধিত্ব থাকবে। তখন তো থার্ড ফ্রন্ট হয়নি, তাহলে প্রতিনিধিত্ব করতে, তাহলে তো তার মানে কি হয়েছে? একটা জোট সরকার, সেখান থেকে সব রাজ্য থেকে যার এমপি আছে, এমপি না থাকলে তো করা যায়নি মন্ত্রিত্ব। তাহলে এখানে ঠিক একই ব্যাপার। এটা বাজে পারসেপশন যে কে আঞ্চলিক দল হলে প্রতিনিধিত্ব থাকবে, না হলে থাকবে না, থাকে না, সেটা না। এটা সব যেখানে যেরকম থাকে ঠিক সেইভাবে সাজিয়ে নিয়েই করা হয়। যার যেখানে ওজন বেশি সে মন্ত্রিত্বের ভাগটা বেশি নিয়ে নেয়। একদমই, অর্থাৎ যেটা উঠে আসছে যে যার যেখানে ওজন বেশি সে মন্ত্রিত্বের ভাগটা নিয়ে নেয়, এরকম। এটা জোট সরকারের ক্ষেত্রে আঞ্চলিক দল বলে আলাদা করে যে মন্ত্রিত্ব ওখানে বা সেই প্রতিনিধি ওখানে থাকবে না, সেটা না। একটা জাতীয় দল, তার সব রাজ্যেই একটা দুটো প্রতিনিধি থাকে, এরকম নয় একেবারে নীল যায়, খুব রেয়ার কেস হয় জাতীয় দলের ক্ষেত্রে। তো প্রতিনিধি সব রাজ্য থেকেই তাদের থাকে। এবারে মন্ত্রিত্বের ব্যাপারে যদি ওখানে কোনো রাজ্য থেকে 20টা সিট আসে, তাহলে সেখানে 4টে মন্ত্রী করতে তো সুবিধা হয়। আর যে রাজ্যে নেই, আসেইনি সিট, হয়তো একটা এসেছে, সেটা হয়তো সেই দুর্বল, তাকে মন্ত্রী করা যাবে না, তো সেক্ষেত্রে হয় না। বাকি মন্ত্রিত্ব বা প্রতিনিধিত্ব থাকে। একদমই তাই। এবং যেটা বিষয় স্যার, যে এই যে নির্বাচন চলছে, তৃতীয় দফা নির্বাচন হয়ে গিয়েছে, এবং তৃতীয় দফা নির্বাচনেও কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হিংসার ছবি আমরা দেখেছি, এবং ভোটারদের একাংশের অভিযোগ যে তাদেরকে সুষ্ঠুভাবে ভোট দিতেও বাধা দিচ্ছে। এইটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আমার কাছে খুবই অবাঞ্ছনীয় একটা, মানে এটা ভাবা যায় না। যদি আমি দেশের নাগরিক হই, আমার যদি ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য আমার অধিকার থাকে, আমার আধার কার্ডের অধিকার থাকে,
আমার ভোটার কার্ড প্যান কার্ড করতে হবে, তার যদি অধিকার থাকে, যদি না থাকে আমার, তাহলে আমি নাগরিক নয়। তাহলে ভোট দেওয়াটাও আমার অধিকার। সেইটা কেউ কেড়ে নেবে বা আমাকে বঞ্চিত করবে, এটা তো মেনে নেওয়া যায় না। আমার অধিকারে হস্তক্ষেপ করার মতো সেই অধিকার তো কারণ নেই। আমাকে যদি ইনকাম ট্যাক্স না দিই তাহলে আমার বাড়িতে লোক আসবে তো। আমি যদি ইনকাম করি, তারপরে যদি আমি তার নিয়মকানুন মেনে যদি ট্যাক্সটা না দিই, তাহলে আমাকে তার দায় নিতে হবে। তাহলে আমি যে ভোটটা দিতে পারবো না আমার সদিচ্ছা থাকলেও, তাহলে সেই দায়টা সরকারের কোন লোকটা নেবে? আমাকে যদি দিতে না দেওয়া হয়, তাহলে আমার অধিকারটাকে খর্ব করা, সেই অধিকারটা কে দিয়েছে? লড়াই হবে, ভোটে জিতবে, লড়াইয়ের তো প্রশ্ন নয়, এটা মারদাঙ্গার তো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আমার পছন্দ অপছন্দ, আমি কি চাইছি, কি নীতি দেশের তৈরি হচ্ছে, কারা প্রতিশ্রুতি দিয়েছে, কোন প্রতিশ্রুতিটা আমার মনে হয়েছে যে না আমার দেশের জন্য ঠিক, কোনটা মনে হচ্ছে আমার জন্য, আমাদের দেশের জন্য আমার চিন্তা ভাবনা। প্রত্যেক কটা মানুষের আলাদা আলাদা চিন্তা ভাবনা আছে, তার উপর সে চলবে। সেইটাকে খর্ব করার অধিকার কে দিল কাকে? একদমই তাই। এবং তার জন্য এই যে পুলিশ, এই যে যা কিছু, এটা সব থেকে নোংরামি। আর এই চলতে চলতে গিয়ে যেভাবে খরচের জায়গা যাচ্ছে, আমি আরেকটা কথা মাঝখানে আপনাকে বলে দিই। আমরা এই 2019-এর লোকসভা ভারতবর্ষের, আমার যতদূর হিসাব বা যা কিছু আমি দেখেছি বা যতটা বুঝেছি, পৃথিবীর সব থেকে খরচতম ইলেকশন হচ্ছে 2019-এ। ব্যয়বহুল, সব থেকে ব্যয়বহুল ইলেকশন এই 2019-এর ভারতবর্ষের লোকসভা নির্বাচন। এই যে স্থায়ী অস্থায়ী নিয়ে আপনি এতবার এত কিছু আমাকে জানতে চাইছেন, এই সম্ভবত এর অঙ্কটা অনেক বড়, যেটা 1977 থেকে 80 পর্যন্ত যে ঘটনা ঘটেছিল, সেই সময় খরচটা এতটা ছিল না। তখন ব্যালটে ভোট হতো বা কিছু হতো। এখন ভিভিপ্যাট, EVM, সেন্ট্রাল বাহিনী এত লাগছে, সব মিলিয়ে নির্বাচন কমিশনের খরচ এত। তো এই খরচটা এই স্থায়ী অস্থায়ীর জন্যে যদি ভেস্তে যায়, এই খরচটা জলে চলে যায়, তার দায় কে নেবে? অঙ্কটা বোধ হয় 30,000 কোটির কাছাকাছি, এরকম একটা আমার যতদূর কানে এসেছে। যেটাই হোক, যতটাই হোক, পৃথিবীর আজকের দিনে 2019 সালের লোকসভা নির্বাচন ভারতবর্ষের সব থেকে ব্যয়বহুল নির্বাচন হচ্ছে। মানে এই খরচটা যাতে দুবার না করতে হয়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। রাজ্যের ক্ষেত্রে রাজ্যে যেখানে যে স্ট্রং আছে, যে ভালো আছে, অবশ্যই থাকুক। তারা যদি মনে হয় যে হ্যাঁ করতে পারবে, তারা অবশ্যই করুক, কিন্তু মানুষের ওপর এটা যেন ভোট আরেকবার চাপিয়ে দেওয়া না হয়। একদমই তাই। এবং স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় যেটা, যে স্থায়ী সরকার না অস্থিরতা, এর একেবারে শেষ পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি। আপনাকে শেষ একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাইবো, যে এবারের ভোটের নানা অভিযোগ, যেটা নিয়ে আপনার সঙ্গে আমি আলোচনা করছিলাম, এবং পাল্টা অভিযোগ, তো এই লড়াইয়ের মধ্যে কি কোথাও গিয়ে স্থায়ী সরকারের যে ইস্যুটা, সেটাই কি ধামাচাপা পড়ে যাচ্ছে বলে আপনার মনে হয়? ধামাচাপা একেবারে পড়ে গেছে তা নয়, কিছুটা চাপা পড়েছে। এইবারের ভোটটা আপনি দেখুন, খেয়াল করুন, একটা আমি কেন্দ্রিক ভোট হচ্ছে। দোষারোপ আর পাল্টা দোষারোপ, পাল্টা কথা, অযৌক্তিক কথা, কিছু যুক্তির কথা, এই আলোচনার মধ্যে ভোটটা নিয়ে প্রচারটা চলছে। এই প্রচারটা এইভাবে যদি চলতে থাকে, তাহলে ওই জায়গাটা আর পৌঁছচ্ছে না। এখন অভিযোগের চলছে শুধু, আমি এসেছি, আমি বলেছি, আমি করছি, আমি এই দিয়েছি, আমি ওই করেছি। এই আমি করতে গিয়ে বাকিটা এই মানুষ এখান থেকে সরে গেছে। কোন আমিটা আমি, সেইটা বুঝতে গিয়ে মানুষের বাকিগুলো থেকে সরে গেছে। কোন আমিটা যে আমি, সেইটা হচ্ছে গন্ডগোল। এখন সেইটার মধ্যে মানুষ ঢুকে গেছে, ওই নিজের আমিটাকে খুঁজছে ওইগুলোর মধ্যে, ওই এতগুলো আমির মধ্যে। তার জন্য এই সময়টা এইভাবে যাচ্ছে। তবে যা আছে ঠিকই আছে, আর একটু সাজিয়ে গুছিয়ে এই অশান্তিগুলো অ্যাভয়েড করা গেলে ভালো হয়।
একদমই স্যার, অর্থাৎ আজকের এই আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনারাও শুনলেন যে স্থায়ী সরকার না অস্থিরতা, এই বিষয়ে লোকসভার লক্ষ্যভেদে আমরা আলোচনা করলাম। আমাদের সঙ্গে ছিলেন সংবাদ বিশ্ব বাংলা এবং পরিবার সমাচারের প্রধান সম্পাদক মাননীয় মনোজ ঘোষ। আপনারা নিউজের বিষয়ে আপডেট থাকতে এবং বিভিন্ন রকম নিউজ জানতে অবশ্যই চোখ রাখুন সংবাদ বিশ্ব বাংলার পাতায়। নমস্কার।